নমস্কার, আমি প্রবীর। আজ আবারও আমরা চলে এসেছি এই ষষ্ঠ শ্রেণীর মেধা সমাধান বইটি নিয়ে। ট্যালেন্ট সার্চের যে পরীক্ষা আগামী সপ্তাহতে অনুষ্ঠিত হতে চলেছে, তারই একটি মডেল প্রশ্নপত্র নিয়ে তোমাদের সমাধান করে দেব। সেই কারণে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে। এই ট্যালেন্ট সার্চের বইটি মূলত মেধা অন্বেষণ পরীক্ষার জন্য প্রস্তুত করা হয়েছে। এই বইটিতে এই মেধা সমাধান ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ট্যালেন্ট সার্চ স্কলারশিপ এক্সামিনেশনে 100% সফলতা অর্জনের জন্য একটি গাইড বুক। তো এই বই থেকেই আজ আমরা একটি মডেল প্রশ্নপত্রের সমাধান তোমাদের তুলে ধরব। তার আগে আমি আমার সকল ভিউয়ার্স তথা সচেতন অভিভাবক এবং প্রিয় ছাত্রছাত্রীদের বলবো, আজকের ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর তার সাথে সাথে অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে তুলে ধরবে। সেই সঙ্গে আমি আমার প্রিয় ছাত্রছাত্রী এবং অভিভাবকদের কাছে আবেদন রাখবো যে এই ভিডিওগুলি করতে বেশ কিছু খরচা পড়ে এবং সেই সঙ্গে অত্যন্ত গুরুত্ব সহকারে সময় বার করে আমাদের এগুলি সম্পন্ন করতে হয়। তো সেই কারণে সকলের সাহায্য সহযোগিতা পেলে আমরা যেমন একটা ভালো মোবাইল অথবা ভালো পরিষেবা সকলকে পৌঁছে দিতে পারি। সেই কারণে আমি আমার গুগল পে নাম্বার এবং সেই সঙ্গে ফোনপের জন্য একটি কিউআর কোড এখানে তুলে ধরছি। প্রয়োজনে তোমাদের সাহায্য সহযোগিতা কামনা করব এবং আশা করি কিছু কিছু করে তোমাদের আর্থিক সহায়তায় আমাদের এই ত্রিনেত্র চ্যানেলটি আরও বেশি সকলের হয়ে উঠবে। তো চলো বেশি সময় নষ্ট না করে আমরা চলে যাব আমাদের আজকের পর্বের এই ট্যালেন্ট সার্চ পরীক্ষার জন্য আমরা বেছে নিয়েছি মূলত এই মডেল কোশ্চেন পেপার, যেখানে মডেল কোশ্চেন পেপার থেকে আমরা যে প্রশ্নপত্রটি বেছে নিয়েছি তা হলো, এখানে দেখতে পাবে 31 নম্বর প্রশ্ন থেকে শুরু হচ্ছে। গণিত বিষয়ে 20 নম্বর আছে, অর্থাৎ 20 নম্বর থাকবে। সেই 20 নম্বর প্রশ্নের মধ্যে আমাদের 20কে 20 পেতে হবে। যদিও এখানে বেশ কয়েকটি প্রশ্ন অসম্পূর্ণ রয়েছে, তবুও আমরা সেই অসম্পূর্ণ প্রশ্নগুলিরও কিভাবে সম্পূর্ণ করা যায় তা আমরা যেমন করব, একই সঙ্গে প্রশ্নগুলির সমাধান আমরা খাতাতে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো দেখো 31 নম্বর প্রশ্নে রয়েছে, কোনো ঘড়িতে 6টা বাজতে 10 সেকেন্ড সময় লাগে, ওই ঘড়িতে 10টা বাজতে কত সময় লাগবে? তো দেখো এই ধরনের প্রশ্ন হলে আমাদের প্রথমেই মাথায় রাখতে হবে যে 6টা বাজতে অর্থাৎ 6টা ঘন্টা পড়তে সময় নিচ্ছে কত না 10 সেকেন্ড, মানে 5টি ব্যবধানে 6 থেকে 1 বিয়োগ করলে হয় 5, অর্থাৎ 5টি ব্যবধানের জন্য 10 সেকেন্ড সময় লাগছে। একই রকমভাবে ওই ঘড়িতে যখন 10টা বাজবে অর্থাৎ 10টি ঘন্টা পড়বে, সেক্ষেত্রেও ব্যবধান হবে, তার মানে 10 বিয়োগ 1 মানে 9টি। তাহলে 9টি ব্যবধানের জন্য কত সময় লাগবে এটি আমাদের বার করতে হবে। তাহলে আমরা যখন অঙ্কটি সমাধান করব তখন এইভাবে করব কি না, এখানে লিখব আমরা 5টি ব্যবধানের জন্য সময় নিচ্ছে কত 10 সেকেন্ড, আর 9টি ব্যবধানের জন্য কত সময় নেবে এটা বার করতে হবে আমাদের। তো এক্ষেত্রে আমরা কি করব না, যেহেতু এখানে বেড়েছে তাহলে সময়টা বেশি লাগবে, তাহলে 9/5 গুণ 10 অর্থাৎ 5 2 10 মানে 18 সেকেন্ড। তাহলে কত সময় নেবে না 18 সেকেন্ড সময় নেবে। তাহলে এক্ষেত্রে আমরা যে উত্তরটি পাবো সেটি হবে কি না, এই বি এর উত্তরটা হবে সঠিক উত্তর, অর্থাৎ 18টি। তাহলে এখানে লিখবো আমরা বি। এইভাবে আমরা প্রশ্নগুলির প্রত্যেকটির সমাধান তোমাদের খাতায় বুঝিয়ে দেবো, তার পাশাপাশি সমাধান করব। তো চলো এবার আমরা চলে যাচ্ছি এই ট্যালেন্ট সার্চের মডেল কোশ্চেন পেপার এর পরের পৃষ্ঠায়, অর্থাৎ 112 পৃষ্ঠাতে। তো দেখো 112 পৃষ্ঠার যে প্রশ্ন, সেখানে কি বলা রয়েছে না, এখানে বলা রয়েছে 5 স্টার দেওয়া আছে বা লুপ্ত চিহ্ন দেওয়া আছে, তারপরে 8 আছে, 6 আছে, 1 আছে, 4 আছে। এই লুপ্ত স্থানের অঙ্কটি কোনটি হলে সমগ্র সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে? তো 11 দ্বারা বিভাজ্যের যে নিয়ম, এখানে জোড় এবং বিজোড় স্থলের যদি বিয়োগফল 0 অথবা 11 হয় তবেই সেটি 11 দ্বারা বিভাজ্য। তো অঙ্কটাকে কীভাবে আমরা সমাধান করব? তো দেখো এখানে রয়েছে 5 লুপ্ত অঙ্ক, তারপরে রয়েছে 8, তারপরে আছে 6, তারপরে আছে 1, তারপরে আছে 4। এখন এই 5 থেকে যদি যায় 8 থেকে যদি যায় 1, আবার এই শূন্যস্থানের থেকে যদি যাই আমরা তাহলে 6, তারপর হবে 4। এখন উপর দিকে তাহলে কি পাচ্ছি 5 আর 13 আর একে হবে 14, তাহলে এখানে পাবো আমরা 14, এটা হবে আমাদের 14। আর এই লুপ্ত অঙ্কটা ধরে কত হবে না 4 6 10 আছে,
এখানে লুপ্ত অঙ্কটা, তাহলে এখানে যেটা পেলাম আমরা সেটা পাচ্ছি কত না ওই লুপ্ত অঙ্ক যোগ হলো 10। তাহলে এখন এই 14 আর এই লুপ্ত অঙ্ক যোগ 10 মিলে যদি আমাদের শূন্য হতে হয় মানে বিয়োগফল, তাহলে এটা হবে কত না এখানে এটা বিয়োগ করলে অর্থাৎ 14 থেকে 10 যদি বিয়োগ করি তাহলে উত্তরটা হবে কত না 4। অর্থাৎ ওই লুপ্ত স্থলে যদি 4 হয় তাহলে এই সংখ্যাটি হবে কি না 11 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে এই অপশন বি হবে এর সঠিক উত্তর। তাহলে এখানে লিখব আমরা বি। এবার দেখো পরের প্রশ্ন অর্থাৎ 33-এর দাগের প্রশ্ন। সেখানে বলা রয়েছে কি না এখানে বলা আছে পরপর 3টি সংখ্যার গড় 292 হলে মাঝেরটি কত। দেখো যদি পরপর সংখ্যা হয় এবং মাঝের সংখ্যাটি চাওয়া হয় তাহলে গড় যে মান সেটি হবে মাঝের সংখ্যা, অর্থাৎ 292 সংখ্যাটি হবে মাঝের সংখ্যা। বড় সংখ্যাটা হবে তার চেয়ে 1 বেশি এবং ছোট সংখ্যাটি হবে তার চেয়ে 1 কম, অর্থাৎ 291 হবে সবচেয়ে ছোট আর 293 হবে সবচেয়ে বড়। মাঝের সংখ্যাটা হলো 292। তাহলে উত্তরটা হবে 292, অর্থাৎ এক্ষেত্রেও এই বি অপশানটি হবে সঠিক উত্তর। তাই এখানেও লিখবো আমরা বি। এবার দেখো 34-এর দাগের প্রশ্ন। 34-এর দাগের প্রশ্নে রয়েছে যে কোনো যুগ্ম সংখ্যা কত এর গুণিতক। যুগ্ম মানে জোড় সংখ্যা, সকল যুগ্ম সংখ্যায় 2 এর গুণিতক হবে, অর্থাৎ 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 2 এর গুণিতক, অর্থাৎ এখানে অপশন বি হবে এর সঠিক উত্তর। তাহলে আমরা এখানেও লিখব বি, অপশন বি হলো এর সঠিক উত্তর। এবার দেখো 35-এর দাগের প্রশ্ন। 35-এর দাগের প্রশ্নে রয়েছে কি না 179 হলো কি কোণ এটা। এখানে রয়েছে সূক্ষ্মকোণ, সরল কোণ, সমকোণ না স্থূলকোণ। আমরা কি জানি না 90 ডিগ্রি অপেক্ষা বড় এবং 180 ডিগ্রি অপেক্ষা ছোট যে কোণ সেই কোণগুলিকে বলা হয় স্থূলকোণ। তার মানে এই 179 ডিগ্রি কোণটি হলো একটি স্থূলকোণ, অর্থাৎ এই ডি এর অপশানটা হবে সঠিক উত্তর। তাহলে এখানে লিখবো আমরা ডি। এবার রয়েছে 36-এর প্রশ্ন। 36-এর প্রশ্নে রয়েছে 2.5 কিমি, একে আমাদের ডেকামিটার করতে হবে। তাহলে কিলোমিটার থেকে আমাদের ডেকামিটারে যেতে হলে 100 দিয়ে গুণ করতে হয়, বা আমরা দশমিক বিন্দুকে 2 ঘর ডান দিকে সরিয়ে দিতে পারি। যেহেতু 100 মানে 1-এর পিঠে 2টো শূন্য, তাই আমরা দশমিককে 2 ঘর ডান দিকে সরিয়ে নেব। তাহলে 2.5 হয়ে যাবে কি না 250, অর্থাৎ এই বি এর অপশানটি হবে এর সঠিক উত্তর। এই বি এর অপশানটি হবে এর সঠিক উত্তর। তো এক্ষেত্রে আমরা তাহলে লিখব কি না এক্ষেত্রেও লিখব এখানে বি লিখব অপশান। এবার দেখো 37-এর দাগের প্রশ্ন। 37-এর দাগের প্রশ্নে বলা রয়েছে কি না এখানে বলা আছে যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে কি বলে। তাহলে যে সামান্তরিকের যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, তার মানে অপর জোড়া তির্যক হতে পারে। তাহলে সেক্ষেত্রে তাকে বলবো আমরা কি না ট্রাপিজিয়াম, তাকে বলবো আমরা ট্রাপিজিয়াম, অর্থাৎ এই বি অপশানটি হবে এরও সঠিক উত্তর। তাহলে এখানে লিখবো আমরা বি। এই গেল 37-এর দাগের প্রশ্ন। এবার 38-এর প্রশ্ন। 38-এর দাগের প্রশ্নে বলা রয়েছে এক্সের সাথে 10-এর গুণফল কত হবে, অর্থাৎ এক্সের সঙ্গে 10 গুণ করলে তার গুণফল কত, অর্থাৎ 10x। এই বি এর অপশানটা হবে এরও সঠিক উত্তর। তাহলে এখানে লিখবো আমরা বি। তাহলে 38-এর দাগের প্রশ্নের সমাধান হয়ে গেল। এবার দেখো 39-এর দাগের প্রশ্ন। এখানে রয়েছে একটি সংখ্যার 27.12% কম হয়েছে 87, তাহলে সংখ্যাটি কত। তার মানে এই 27.12% কম হওয়াতে সংখ্যাটা হয়েছে কত 87। তাহলে 100% সংখ্যাটি কত সেটি আমাদের বার করতে হবে। তাহলে প্রথমে আমরা কীভাবে বার করবো দেখো, খাতাতে আমরা এর সমাধান করছি। এখানে লিখব এই 100 - 27.2% সমান সমান কত পাচ্ছি আমরা না এখানে পাচ্ছি আমরা 27 বিয়োগ করতে হবে, অর্থাৎ 73, আর তার থেকে আবার একবার 72, অর্থাৎ 72.5 আমরা দশমিকে নিয়ে এলাম এটা। তাহলে 72.5 হবে। তাহলে 72.5% সমান আমরা পাচ্ছি কত না এখানে বলা ছিল 87, সংখ্যাটা হবে 87। তাহলে এই 100% সমান কত, অর্থাৎ সংখ্যাটা কত, মূল সংখ্যাটা কত, অর্থাৎ বাড়ছে মানে এটা বাড়বে। তাহলে এখানে উত্তরটা হবে 100/72.5 ইন্টু 87। এখন এই দশমিক তোলার জন্য উপরে আমরা 10 দিয়ে গুণ করে দশমিক তুলে নিতে পারি। তাহলে 5 দিয়ে যদি কাটি 5 দিয়ে 10, 5 দিয়ে যদি কাটি এখন 5 14 70 2 25 5 5 25। এবার আবারও 5 দিয়ে কাটছি আমরা, 5 দিয়ে কাটলে 5 2 10, 5 2 10 হাতে রইল কত না 5 2 10, আর এখানে আছে 4 45, 5 9 45, 5 9 45। তাহলে এবার 5 দিয়ে কাটছি এটাকে 5 200। এবার 29 3 হবে 87, তার মানে 3 2 6 6 20 হবে 120।
মানে সংখ্যাটা হবে আমাদের মূল সংখ্যাটা হবে কত না 120। তাহলে এইভাবে আমরা সংখ্যাটা সমাধান করব। অর্থাৎ প্রথমে 100 থেকে 27.12% বিয়োগ করে নেব, তাহলে পাচ্ছি কত না 72.5%। বা যদি ভগ্নাংশ আকারে লিখতাম তাহলে মিশ্র ভগ্নাংশ হতো 72.12% সমান সমান হলো 87। তাহলে 100% কত সেটা আমাদের বার করতে হবে। তাহলে এক্ষেত্রে যে উত্তরটি পেলাম সেটি হলো কত না 120, অর্থাৎ এখানে অপশন হবে এ। তাই এখানে লিখে দেবো আমরা এ, অপশন এ। এবার দেখো পরের প্রশ্ন 40। এটা একটি অসম্পূর্ণ প্রশ্ন, যেখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না বিষয়টা। তবুও দেখো এখানে রয়েছে 0.777777। এখানে একটি ফুটকির মতো চিহ্ন রয়েছে, এটা হবে আসলে ভাগ চিহ্ন, এটা হবে ভাগ ভাজিত 0.011 সমান কত, এর উত্তর বার করতে হবে। তো এক্ষেত্রে দেখো আমরা কিভাবে এটা সমাধান করি। এখানে ছিল 0.777777, 6টা 7 আছে, বাই 0.011। এখন প্রথমেই কাজ হবে আমাদের কি, প্রথম কাজ হবে দশমিকগুলো তুলে নেওয়া। তো দশমিকগুলো তুলে নেওয়ার জন্য এখানে যেহেতু উপরে রয়েছে 6টি সংখ্যা দশমিকের পরে, এখানে রয়েছে 3টি, তাই 3টি এখানে 0 বসিয়ে নিলাম। এবার দশমিকগুলো তুলে নিলাম। তার মানে এখানে এখন রইল উপরে রয়েছে 6টি 7, নিচে আছে কত না 11,000। তো আমরা যদি এদের 11 দিয়ে কাটাকাটি করি তাহলে কি পাচ্ছি না, এখানে 11 দিয়ে কাটলে 11 7 77 যাচ্ছে না, 0 খেলো, 7 নামছে, 7 11 77, আবার 7 নামলো, যাচ্ছে না, 0 খাবে, 7 11 77 এটা পাবো। আর এক্ষেত্রে পাচ্ছি আমরা 1000। তাহলে দশমিক বিন্দু বসিয়ে নিলে উত্তরটা হবে কি, 3টের পরে দশমিক দেব, অর্থাৎ 70.707, এই হবে উত্তর, 70.707। তাহলে এখানে অপশান কি হবে না, এখানে দেখো অপশানে কোনো অপশানেই কিন্তু এই 70.707 নেই, এখানে একটা কাছাকাছি রয়েছে, আমরা এটাকে 7 করে নেব, অর্থাৎ এখানে একটু ভুল রয়েছে। তাহলে এর অপশানটা হবে সঠিক উত্তর। এক্ষেত্রে উত্তর পাবো তাহলে আমরা কি না এ, এটা হবে এ। এবার দেখো 41 দাগের প্রশ্ন। এই 41 দাগের প্রশ্নে সমাধান করার আগে আবারও সকলকে বলবো যে ভিডিওটা সম্পূর্ণরূপে দেখো এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তার পাশাপাশি আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়ে সকলেই তোমাদের কাছে আবেদন থাকবে যে যাতে করে আমরা এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। তো সেই কারণে কিছু কিছু আর্থিক সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবে এই প্রত্যাশায় আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে কিছু আর্থিক সহায়তা আবেদন করি। তো দেখো এখানে রয়েছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মাইনাস √1 মাইনাস √4 মাইনাস √9 এর মান কত হবে। তো এক্ষেত্রে আমরা অঙ্কটির সমাধান কীভাবে করছি দেখো, কি রয়েছে না 41 দাগের অঙ্কে ছিল 1 স্কোয়ার ছিল যোগ 2 স্কোয়ার ছিল যোগ 3 স্কোয়ার ছিল মাইনাস √1 মাইনাস √4 মাইনাস √9। তাহলে 1 স্কোয়ার মানে 1, 2 স্কোয়ার মানে 4, 3 স্কোয়ার মানে 9, √1 মানে হবে -1, √4 মানে হবে -2, √9 তখন হবে -3। এখন 9 4 13 একে 14, 14 থেকে 3 2 5 রেখে 6 বিয়োগ, 14 বিয়োগ 6 সমান সমান হবে 8। তার মানে এক্ষেত্রে উত্তর বের হবে 8। তো দেখো এক্ষেত্রে আমরা কি পেয়েছি না, এক্ষেত্রে আমরা কি পেলাম, এক্ষেত্রে আমরা 8 পাবো, অর্থাৎ এই ডি এর অপশানটি হবে এর সঠিক উত্তর। তাহলে এখানে লিখে দেবো আমরা ডি। এবার চলে যাচ্ছি আমরা 42 দাগের প্রশ্নে। 42 দাগের প্রশ্নে রয়েছে 150 টাকা 2 5 অংশ থেকে কত টাকা নিলে 30 টাকা অবশিষ্ট থাকবে। তাহলে 150 টাকার 2 5 অংশ, 150 টাকা 2 5 অংশ সমান কত, প্রথমে দেখো এই 150 তার 2 5 সমান 60 টাকা, তার মানে 60 টাকা হবে। সেই 60 টাকা থেকে কত টাকা নিলে 30 টাকা হবে না, 60 টাকা থেকে যদি আমরা 30 টাকা বিয়োগ করি তাহলে থাকবে 30 টাকা, তার মানে 30 টাকা নিতে হবে। তাহলে 60 টাকা থেকে আমাদের কত নিতে হবে, 30 টাকা নিতে হবে। তাহলে এখানে অপশন সি এর অপশানটি হবে সঠিক উত্তর, অর্থাৎ এই 30 টাকা। এই গেল আমাদের 42 প্রশ্ন। এবার আমরা চলে যাচ্ছি এই 112 পৃষ্ঠার 43 দাগের যে প্রশ্ন। এখানে রয়েছে কি না 1 10 100 1000 অযুত লক্ষ, অর্থাৎ 10 লক্ষ 10,60,000 6009 এই পূর্ণবর্গ সংখ্যাটির বর্গমূলের অঙ্ক সংখ্যা কত। তার মানে এটা পূর্ণবর্গ সংখ্যা এখানে বলেই দেওয়া আছে। আমাদের এখানে
বর্গমূলের অঙ্ক সংখ্যা কটি হবে তা নির্ণয় করতে হবে। এই জাতীয় প্রশ্নের সমাধানের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে ডান দিক থেকে আমরা কতগুলি জোড় পাবো, সেই জোড়ের উপরই নির্ভর করছে তার পূর্ণবর্গ সংখ্যার বর্গের সংখ্যাগুলো। তাহলে এখানে ডান দিক থেকে দুটো নিয়ে একটা জোড়, এই দুটো নিয়ে একটা জোড়, এই দুটো নিয়ে একটা জোড়, আর এই বাঁ দিকে এক একা, তার মানে 1টি 2টি 3টি 4টি, অর্থাৎ 4 অঙ্কের সংখ্যা হবে। অর্থাৎ এই 10,06,009 এর বর্গমূল করলে আমরা 4 অঙ্কের সংখ্যা পাবো। তাহলে বর্গমূলের অঙ্ক সংখ্যা হবে 4, অর্থাৎ এই সি অপশানটি হবে সঠিক উত্তর। এখানেও সি হবে উত্তর। তো চলো এবার আমরা চলে যাব পরের পৃষ্ঠায়, অর্থাৎ এই ট্যালেন্ট সার্চের মডেল কোয়েশ্চেন 113 পৃষ্ঠাতে। আমরা রয়েছি মূলত ষষ্ঠ শ্রেণীর অর্থাৎ ক্লাস 6-এর ট্যালেন্ট সার্চ পরীক্ষার একটি মডেল প্রশ্নের সমাধানের। তো সেই কারণে আজকের আমরা 31 থেকে 43 পর্যন্ত যে প্রশ্নগুলো ছিল তার প্রত্যেকটি সমাধান করে দিয়েছি। বাকি আরও যে 7টি প্রশ্ন রয়েছে তারও সমাধান আমরা তোমাদের তুলে ধরবো। তো সেই কারণে অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর অবশ্যই ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে তোমাদের অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। এবং আমাদের এই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণ, ট্যালেন্ট সার্চ এবং লিখিতবঙ্গের যে সমস্ত পরীক্ষার জন্য আমরা এই প্রস্তুতি শুরু করেছি, অবশ্যই প্রত্যেকটি ভিডিও তোমরা প্রত্যেকে সম্পূর্ণরূপে দেখবে এই আশা ভরসা রেখে আমরা এগিয়ে যাব আমাদের পরের পৃষ্ঠার পরের অঙ্কেতে। তো দেখো পরের পৃষ্ঠার যে অঙ্কটি রয়েছে সেখানে কি বলা রয়েছে, এখানে বলা রয়েছে 44-এর দাগে বলেছে একটি বৃত্তে কতগুলি ব্যাস থাকতে পারে। একটি বৃত্তে কতগুলি ব্যাস থাকতে পারে, মনে রাখবে একটি বৃত্তে কিন্তু অসংখ্য ব্যাস থাকতে পারে। ব্যাস কাকে বলে? ব্যাস হলো বৃত্তের কেন্দ্রগামী অর্থাৎ বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে এমন পরিধির যে কোনো দুটি বিন্দুর যোগফল। অর্থাৎ পরিধির যে কোনো দুটি বিন্দুর যোগফল যদি দেখা যায় কেন্দ্র দিয়ে যাচ্ছে এমন সংখ্যা কিন্তু অসংখ্য বের হবে, অর্থাৎ ব্যাস অসংখ্য থাকে। তাহলে একটি বৃত্তে কতগুলি ব্যাস থাকতে পারে? অসংখ্য, অর্থাৎ এখানে অপশান সি হবে এর সঠিক উত্তর। তাই এখানে লিখে দেবো আমরা সি। এবার রয়েছে 45-এর দাগের প্রশ্ন। 15,150 হইতে কত বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে 15,150 সংখ্যাটি থেকে কত বিয়োগ করলে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, অর্থাৎ এদের আমাদের বর্গমূল করতে হবে, দেখতে হবে। তো দেখো এক্ষেত্রে এই 15,150 এর আমরা বর্গমূল করব। তাহলে 1 আছে, এখানে আমরা যদি একবার চালাই তাহলে 1 গেল, এখানে 5 1 নামলো, 1-এর ডবল 2 করলাম, তাহলে কবার যাবে এক্ষেত্রে? না এক্ষেত্রে যাচ্ছে দুবার, 2 2 4 আর 2 2 4, 3 দিকে 3 3 9, 3 3 9, আর হবে এক্ষেত্রে কত? না 3 2 6 বেশি হয়ে যেত। তাহলে বিয়োগ করলে আমরা পাবো কত? 4 কয় দাও 11, 7 দাও 11, 7 দাও 11, আর হচ্ছে কত এখানে? না 4 1 5, তাহলে 7 পাচ্ছি। এবার এখানে আমরা 12 ডবল করলে হবে 24। এবার নামছে কে? না এখানে নামবে 5 0। এখন কবার যাবে? না এক্ষেত্রে 3 বার যদি চালাই, 3 বার গেলে 3 3 9, 3 4 12, আরও 3 2 6 আর 1 7। বিয়োগ দিচ্ছি 9 কয় দাও 10, 1 দাও 10, 2 3 কয় দাও 5, 2 দাও 5। তার মানে এই 123-এর বর্গ সংখ্যা যেটি সেটি হতো এর এই 15,150-এর কাছাকাছি একটি পূর্ণবর্গ সংখ্যা। তার মানে 21 এক্ষেত্রে অতিরিক্ত রয়ে যাচ্ছে, অর্থাৎ 21 তার মানে বিয়োগ করতে হবে। তাহলে 15,150 থেকে আমরা যদি 21 বিয়োগ করি তাহলে সেই সংখ্যাটি হবে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে উত্তরটা হবে কি? না এখানে সি, অপশান সিতে রয়েছে দেখো 21, তাহলে এখানে লিখবো সি, অর্থাৎ এই 15,150 হতে আমাদের 21 বিয়োগ করতে হবে। তো এই গেল 45-এর দাগের প্রশ্ন। এবার দেখো 46-এর প্রশ্ন বলেছে কোনটি পূর্ণবর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক হবে না? কোনটি পূর্ণবর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক হবে না সেটা আমাদের দেখতে হবে। পূর্ণবর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক সবসময় জোড়া শূন্য হতে পারে, 1 হতে পারে, 9, হতে পারে 4। তাহলে জোড়া শূন্য 1 4 9 6 5 এগুলো হয়। তাহলে এক্ষেত্রে দেখো এই 2 রয়েছে, 2 কিন্তু কোনো মতেই পূর্ণবর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক হবে না। তার মানে উত্তর হবে এখানে ডি, অর্থাৎ 2। তাহলে এখানে উত্তর লিখবো আমরা ডি। এবার দেখো 47-এর প্রশ্ন বলেছে 10 টাকায় একটি বই কিনে কত টাকায় বিক্রয় করলে 6% লাভ হবে? তাহলে 6% লাভ করতে হবে 10 টাকার কেনা বই। তো সেক্ষেত্রে আমরা অঙ্কটির কীভাবে সমাধান করব? না এক্ষেত্রে 6% লাভে বিক্রি করতে হবে, মানে 100 যোগ 6, তার মানে 106%। 106%টা আমাদের কত হবে? তাহলে 10 টাকার যেটা বই সেই 10 টাকার বই থেকে হয়ে যাচ্ছে কত? না 10, এখানে এই 10
সমান সমান হলো কত না 100%। এখন 106 সমান কত হবে তখন বইটির দাম, এটা চাইছে। তাহলে এখানে 106 আছে, তাহলে লিখবো এখানে 106/100 × 10, 0 0 যদি কেটে নিই তাহলে হচ্ছে কত না 10.60 টাকা, অর্থাৎ বইটির দাম হয়ে যাবে 10 টাকা 60 পয়সা। তাহলে আমরা এক্ষেত্রে লিখব উত্তর হিসাবে নেব কি না, এক্ষেত্রে আমরা উত্তর হিসাবে নেব 10 টাকা 60 পয়সা, অর্থাৎ এই বি এর অপশানটি হবে সঠিক উত্তর। 47-এর তাহলে উত্তর হবে বি। এবার দেখো 48-এর দাগের প্রশ্ন। এখানে বলা রয়েছে বাস 10 মিনিটে 1/2 কিমি পথ গেলে ঘন্টায় তার গতিবেগ কত। তাহলে 10 মিনিটে তার মানে 1/2 কিমি যায়, তাহলে 1 ঘন্টা মানে 60 মিনিটে এসে কত যাবে। তাহলে দেখো এক্ষেত্রে লিখছি আমরা 10 মিনিটে যাচ্ছে কত না 1/2 কিমি, তাহলে 60 মিনিটে কত যাবে এটা প্রশ্ন। তাহলে 60/10 × 1/2, 0 0 কেটে গেল, 2 3 6, অর্থাৎ উত্তর হবে কত না 3 কিমি। তাহলে উত্তর হলো 3 কিমি, তার মানে 3 কিমি যাবে। তাহলে এক্ষেত্রে বাসটি ঘন্টায় গতিবেগ হবে 3 কিমি, মানে অপশান এ হবে এর সঠিক উত্তর, তাই এখানে লিখবো আমরা এ। এবার দেখো 49-এর দাগের প্রশ্ন। 49-এর দাগের প্রশ্নে রয়েছে 5 মিটার বর্গ 5 বর্গমিটারের চেয়ে কত বেশি। 5 মিটার বর্গ বড়, কারণ হচ্ছে 5 মিটার বর্গ সমান সমান হচ্ছে 5 × 25, অর্থাৎ 25 বর্গমিটার। 25 বর্গমিটার থেকে 5 বর্গমিটার বিয়োগ করলে হয় 20 বর্গমিটার। এখানে অপশানে আমরা 15 বর্গমিটার, 10 বর্গমিটার, 12 বর্গমিটার পাচ্ছি, তাহলে কোনোটি না, উত্তর হবে কোনোটি নাই, ডি এর অপশানটা হবে সঠিক উত্তর। এখানে লিখব ডি, কারণ এটা উত্তর হতো 20 বর্গমিটার। এবার আজকের শেষ প্রশ্ন। তো দেখো আজকের শেষ প্রশ্নে বলেছে এক ব্যক্তি তার মাসিক আয়ের ডিএ অংশ সংসারের জন্য খরচ করেন, 2/5 অংশ বাড়ি ভাড়া দেন এবং অবশিষ্ট 100 টাকা জমান, তার মাসিক আয় কত এটা চাইছে। যদিও এখানে প্রশ্নটি এক প্রকার সম্পূর্ণরূপে অসম্পূর্ণ রয়েছে। এখানে ডিএ অংশ সংসারের জন্য খরচ করেছে বলছে, তো আমরা এটাকে ধরে নিচ্ছি যে 1/5 অংশ, সেইভাবে এটাকে সম্পন্ন করব। তাহলে এটা যদি ধরে নিই আমরা 1/5 অংশ, তার মানে 1/5 অংশ সংসারের জন্য খরচ করেন, 2/5 অংশ বাড়ি ভাড়া দেন এবং অবশিষ্ট বলেছে 100 টাকা জমান। তাহলে তার মাসিক আয় কত ধরে নিচ্ছি, তার মাসিক আয় হলো x টাকা, বা এখানে যদি তার মাসিক আয় x টাকা হয়, তো দেখো এখানে কীভাবে করবো না x টাকা হলো মাসিক আয়, তার মানে x সমান সমান এখানে কি আছে না সেই মাসিক আয়ের 1/5 অংশ সংসারের জন্য খরচ করেন বলেছে, তাহলে এখানে আমরা x × 1/5 অংশ সংসার খরচ করেন, 2/5 অংশ বাড়ি ভাড়া দেন, 2/5 অংশ এটা যোগ x × 2/5 অংশ, তার সঙ্গে আরও 100 টাকা জমান এটা। তাহলে পাচ্ছি আমরা কত না সমান সমান পাবো আমরা x/5 প্লাস 2x/5, এখানে প্লাস আছে 100, তাহলে পাচ্ছি কত না এখানে আমরা পাবো 3x/5 আর এই x আছে, তাহলে x - 3x/5 সমান সমান 100 টাকা। তাহলে এখানে যেটা পাচ্ছি 5x থেকে 3x হয়ে গেল, অর্থাৎ 2x/5 সমান 100 টাকা, তার মানে 2x সমান 500 টাকা, তাহলে x সমান হবে 250 টাকা। অর্থাৎ যদি আমরা অঙ্কটাকে ধরে নিই যে এখানে অঙ্কটাকে এইভাবে ধরে করি যে 1/5 অংশ এই ডিএ এই ডিএর অংশে যদি আমরা ধরে নিই যে 1/5 অংশ সংসারের জন্য খরচ করেন, তার মানে উত্তরটা হবে কত না 250 টাকা, যা অপশানে আমাদের কোথাও আমরা কিন্তু পাচ্ছি না। তাহলে এখানে আমরা এই দুইটা কেটে দিচ্ছি ডিএর, অর্থাৎ 250 টাকা এই অপশানটাকে নিচ্ছি, অর্থাৎ এই ডিএর অপশানটা হবে সঠিক উত্তর, তার মানে এই। অর্থাৎ এই হলো আমাদের আজকের এই ক্লাস 6-এর ট্যালেন্ট সার্চ পরীক্ষার প্রথম একটি মডেল কোশ্চেন পেপারের সমাধান। এর পাশাপাশি আগামী দিনে আমরা এই ট্যালেন্ট সার্চ বইটিতে তোমাদের জন্য যে গণিতের বিভিন্ন যে প্রশ্নগুলো রয়েছে, অর্থাৎ এখানে সর্বমোট এই 28 পৃষ্ঠা থেকে তোমাদের 28 পৃষ্ঠা থেকে রয়েছে কত না 40 পৃষ্ঠা পর্যন্ত, 28 পৃষ্ঠা থেকে 40 পৃষ্ঠা পর্যন্ত মোট 150টি মতো প্রশ্ন রয়েছে। সেই প্রত্যেকটি প্রশ্নের সমাধান আগামী দিনে তুলে ধরা হবে, যাতে করে তোমরা 14 তারিখ যে সমস্ত প্রশ্নগুলো থাকবে তার প্রত্যেকটির সমাধান করতে পারো। কারণ আমরা দেখেছি এর আগেও বিভিন্ন যে মেধা অন্বেষণ, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণ বা মেধা সমাধান বা বলা যেতে পারে নিখিলবঙ্গের যে সমস্ত পরীক্ষা এবং ট্যালেন্ট সার্চ পরীক্ষা, সেই যে সমস্ত প্রশ্নগুলো আমরা বই থেকে তোমাদের সমাধান করে দিই তার মধ্য থেকেই আসে। তো সেই কারণে অবশ্যই তোমরা গুরুত্ব সহকারে আগামী দিনেও এই সমস্ত ভিডিওগুলো দেখবে এবং 14 তারিখ তোমরা সফলভাবে তোমাদের পরীক্ষায় সাফল্য অর্জন করবে। সেই সঙ্গে আগামী দিনের
শিক্ষক দিবসের সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এবং প্রত্যেকে বলবো যে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে এই প্রত্যাশা রেখে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে। তার পাশাপাশি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে তোমাদের মতামত কমেন্ট বক্সে তুলে ধরবে এই প্রত্যাশা রেখেই আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।